ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। মধ্যস্তরীয় সংস্কৃত ভাষা শিক্ষার এই ক্লাসে সকলকে স্বাগত। 3 জন জয়েন হয়েছে। আচ্ছা, আর 2 মিনিট ওয়েট করছি, 7:05 অবধি, তারপরে আমি শুরু করব। আচ্ছা, এই ক্লাসে তোমাদের আগের যে কোর্সটা হয়েছে, যেখানে প্রীতম স্যার সংস্কৃত যন্ত্র বলে একটি বিষয়ের আরম্ভ করেছেন, তারই একটা এক্সটেনশন হবে। তোমরা ওই রামহ লিখতি মন্ত্রম, এই যে সেন্টেন্সটা আছে, বাক্যটা আছে, তার 108টা প্রকার, 108 ভাবে সেই বাক্য, বিভিন্ন কারক ইউজ করে, বিভিন্ন বিভক্তি ইউজ করে তোমরা অভ্যাস করেছো, তাই তো? রামহ লিখতি মন্ত্রম এইভাবে যে 108টা বাক্য হয়, সেটা তোমরা অভ্যাস করেছো তো? করেছিলাম স্যার। আচ্ছা, তো সেই যে জিনিসটা তোমরা শিখেছো, সেটারই আরো ভালোভাবে এখানে এই ক্লাসে অভ্যাস হবে। ভালোভাবে বলতে কি, তোমরা সেখানে রামহ, মন্ত্রহ, কলমহ, নরহ এই ধরনের কিছু শব্দের প্রয়োগ দেখেছো। তো আমরা এখন শব্দ, সংস্কৃতে প্রচুর শব্দ রয়েছে। শুধুমাত্র রামহ শব্দ শিখলেই তো সমস্ত শব্দের প্রয়োগ করা যাবে না, কারণ সংস্কৃত ভাষাতে শব্দগুলো যে হয়, সেটা বিভিন্ন রকম শব্দ রূপ হয়। যেমন অকারান্ত যে শব্দ, তার একটা রূপ হয়, যে শব্দগুলো অকার দিয়ে শেষ হচ্ছে, যেমন রাম শব্দটা, রাম শব্দের শেষে কি আছে? অকার আছে। অকারান্ত শব্দের জন্য একটা একরকম রূপ হয়, 21টা যে রূপ হয়, রামঃ রামৌ রামাহ রামং রামৌ রামান রামেণ রামাভ্যাম রামৈহি রামায় রামাভ্যাম রামেভ্যঃ রামাৎ রামাভ্যাম রামেভ্যঃ রামস্য রাময়োঃ রামাণাম রামে রাময়োঃ রামেষু হে রাম হে রাম হে রামঃ। এই যে রূপটা হলো, এটা অকারান্ত পুল্লিঙ্গ শব্দের রূপ। রাম শব্দটা অকারান্ত এবং পুল্লিঙ্গ শব্দ, এরকম রূপ হলো।
সেরকম আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ আছে, ইকারান্ত পুল্লিঙ্গ, ইকারান্ত স্ত্রীলিঙ্গ, উকারান্ত পুল্লিঙ্গ, উকারান্ত স্ত্রীলিঙ্গ, এরকম অনেক শব্দ হয়। তো এই প্রত্যেকটা যে শব্দ হয় তার প্রত্যেকটা একটা করে শব্দ রূপ হবে। যেমন রামহ রামৌ রামহ, এখানে 24টা রূপে একটা সেট রয়েছে, সেরকম লতা লতে লতা, এখানে একটা সেট রয়েছে, এইভাবে প্রচুর অনেকগুলো সেট হবে। তো আমাদের এই ক্লাসে মূল যেটা কর্তব্য হবে সেটা হচ্ছে আমরা কিছু শব্দরূপ রোজ মুখস্থ করব। আমি কিছু শব্দরূপ তোমাদের হোমওয়ার্ক হিসেবে দেব, সেগুলো তোমরা পরের দিন অবশ্যই মুখস্থ করে আসবে এবং সেই শব্দরূপগুলো দিয়ে 108টা বাক্য দিয়ে তৈরি আমাদের যে সংস্কৃত যন্ত্র, সেটা কিভাবে চলবে তার অভ্যাস এই ক্লাসে হবে। ঠিক আছে? বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। তাহলে আগে আমি দেখবো যে তোমাদের কতটা কি মনে আছে আগের ক্লাসের বিষয়গুলো, না হলে এগিয়ে গিয়ে লাভ নেই। আচ্ছা, তোমাদের সবার কাছে আশা করছি ওই পিডিএফটা রয়েছে, যেটা এই 2 পেজের একটা পিডিএফ যেটা আছে, ওটা অবশ্যই সবার কাছে আছে, তাই তো? আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, বলো। একটা পিডিএফ আছে সংস্কৃত যন্ত্রের, যে পিডিএফটা, সেটা সবার কাছে আছে তো? হ্যাঁ স্যার আছে। না থাকলে, যদি কারো কাছে না থাকে বলো, তাহলে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আরেকবার ওটা সেন্ড করে দিচ্ছি। আর যদি থাকে তাহলে ঠিক আছে। আচ্ছা, আমি শেয়ারও করলাম ওটা, যার কাছে নেই তারা শেয়ার, এই স্ক্রিন দেখতে পারো। ঠিক আছে? তাহলে এই যে পিডিএফ রয়েছে এখানে, এই যে ডান দিকে সাউন্ডটা খুব আস্তে আসছে স্যার, জানি না আমার ফোনের অসুবিধে কিনা। সবার কি সাউন্ড আসতে আসছে? না স্যার, ঠিকই আসছে। তাহলে আমারটা তাহলে ফোনের স্পিকারটার কিছু অসুবিধা আছে। তাহলে তুমি একটু হেডফোন ইউজ করতে পারো, তাহলে সাউন্ডটা ঠিক আসতে পারে, যদি ফোনের স্পিকারের সমস্যা হয়। হ্যাঁ, না সাউন্ড এমনি এটা হাই এতেই করা আছে। ঠিক আছে স্যার, আমি শুনে নিচ্ছি আর হ্যাঁ হ্যাঁ, কানের ঠিক কাছে আছে। এনে। হুম হুম। তাহলে এই যে পিডিএফটা রয়েছে এখানে, তোমরা অলরেডি রামাহ লিখতি মন্ত্রম এই সেটটা করেছো। আমি আরেকবার চেক করবো যে তোমরা কতটা কি মনে আছে তোমাদের। আহ, প্রথমে, আচ্ছা আমি এক একজন করে জিজ্ঞাসা করি, তাহলে সুবিধা হবে। তাহলে মৌমিতা, তুমি শুরু করো। প্রথম যে 9টা বাক্য হয়, রামাহ লিখতি মন্ত্রম, রামাহ লিখতি মন্ত্র, এইভাবে 9টা করে সেট হয় তো। আমরা যে হ্যাঁ 108টা স্যার। বাক্য করছি, 9টা করে সেট হয়। হুম। তো প্রথম 9টা যে সেট হবে, একটা প্রথম সেটটা, ওইটা তুমি বলো। रामः लिखति मन्त्रं, रामः लिखति मन्त्रौ, रामः लिखति मन्त्रान्, रामो लिखतः मन्त्रं, रामो लिखतः मन्त्रौ, रामो लिखतः मन्त्रान्, रामः लिखन्ति मन्त्रं, रामः लिखन्ति मन्त्रौ, रामः लिखन्ति मन्त्रान्। ঠিক। কন্টিনিউ করবো? না থাক, তারপরে একটা চিত্রা বলো। হ্যাঁ স্যার, বলছি। রামः লিখতি কলমেন, রামः লিখতি কলমাভ্যাম, রামः লিখন্তি কলমৈঃ। 3 নম্বর বাক্যটা কি বললে? হয়েছে? না, তৃতীয় বাক্যটা আরেকবার বলো। রাম রামः লিখতি কলমৈঃ। হুম, ঠিক আছে, তারপরে বলো। রামौ লিখতः কলমেন, রামौ লিখতः কলমাভ্যাম,
रामौ लिखतः कलमैः হুম रामः लिखन्ति कलमेन रामः लिखन्ति कलमाभ्यां रामः लिखन्ति कलमैः। হুম খুব ভালো। পাপড়ি বলো পরেরটা। হ্যাঁ, হয়ে গেছে, ঠিক আছে, তোমার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে স্যার। পরের জন বলো, পাপড়ি বলো। পাপড়ি শুনতে পাচ্ছ? ঠিক আছে, পরের জন প্রিয়ন্ত বলো। रामः ददाति नराय रामौ रामः ददाति नराय হুম তারপর রামৌ রামৌ রাম পরে আসবে, আগে রামঃ দদাতি নরায়, এইভাবে তিনটে হবে। রামঃ দদাতি নরায়, রামঃ দদাতি নরাভ্যাম। আচ্ছা 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 হুম रामः ददाति नराय रामः ददाति नराभ्यां रामः ददाति नरेभ्यः হুম रामौ दत्तः नराय रामौ दत्तः नराभ्यां হুম रामौ दत्तः नरेभ्यः হুম रामाः ददति नराय रामाः ददति नराभ्यां रामाः ददति नरेभ्यः খুব ভালো। প্রসারী বলো পরেরটা। প্রসারী শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, বলবো। বলো। রামः आददाति नरात् रामः आददाति नराभ्यां रामः आददाति नरेभ्यः रामौ दत्तः হুম, আদত্ত। रामः आदत्तः রামৌ আদত্ত। सॉरी सर, रामौ आदत्तः नरात् रामौ आदत्तः नराभ्यां रामौ आदत्तः नरेभ्यः रामाः आददति नरात् रामः आददति नराभ्यां रामः आददाति नरेभ्यः। হুম ঠিক আছে। শ্রবন্তী বলো। रामः लेखनं करोति मन्त्रस्य रामः लेखनं करोति मन्त्रयोः रामः लेखनं करोति मन्त्राणां रामौ लेखनं कुरुतः मन्त्रस्य रामौ लेखनं कुरुतः मन्त्रयोः रामौ लेखनं कुरुतः मन्त्राणां रामः लेखनं कुरुतस्य रामः लेखनं कुर्वन्ति मन्त्राणाम्। ঠিক আছে, মৌমিতা বলো আবার প্রথম থেকে শুরু করো। প্রথম থেকে তার পরেরটা বলো। রামঃ লিখতি গ্রামে। মৌমিতা শুনতে পাচ্ছ? মৌমিতা শুনতে পাচ্ছ? চিত্রা বলো।
হ্যাঁ স্যার বলছি। রামः লিখতি গ্রামে, রামः লিখতি গ্রাময়োः, রামः লিখতি গ্রামেষু। রামौ লিখিতः গ্রামে, লিখিতः নয়, রামौ লিখিতः লি- গ্রাময়োः, লিখিতः নয়। রামौ লিখিতः গ্রামেষু। আচ্ছা শোনো, লিখিতः নয়, হ্যাঁ লিখতः। লিখতः, হ্যাঁ লিখতः, হুম, হ্যাঁ স্যার লিখতः। আরেকবার ওই লাইনটা বলো যেটা বললে, রামও লিখতः বলো আরেকবার। রামौ লিখতः গ্রামে, রামौ লিখতः গ্রাময়োः, রামौ লিখতः গ্রামেषु। হুম, রামः লিখन्ति গ্রামে, রামः লিখन्ति গ্রাময়োः, রামः লিখन्ति গ্রামেষু। হুম, ঠিক আছে। প্রিয়ন্ত বলো। मन्त्रः लिख्यते रामेण, मन्त्रः लिख्यते रामाभ्यां, मन्त्रः लिख्यते रामैः, मन्त्रौ लिख्यसे रामेण, হুম, হুম, मन्त्रौ लिख्यसे লিখ্যসে নয়, লিখ্যসে নয়, লিখ্যসে নয়, ভাবো, ভেবে বলো। তুমি কি সাইডের ওই টেবিলটা ফলো করছো? লিখ্যতে আচ্ছা একটু ভেবে বলছি। ওইখানে মন্ত্র হ্যাঁ বলো। মন্ত্র মন্ত্র আচ্ছা বুঝতে পেরেছি। মন্ত্র হ্যাঁ, লিখ্যেতে হুম, ঠিক। রামেণ, মন্ত্র লিখ্যেতে লিখ্যে নয়, রামাভ্যাম। লিখ্যেতে নয়, লিখ্যেতে। দেখো, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ, তিনটে পুরুষ হয়, বাংলাতেও হয়, আচ্ছা ঠিক সংস্কৃততেও হয়, তাই না? ঠিক আছে এগুলো সবগুলো কিন্তু ঠিক আছে। প্রথম পুরুষের রূপ, তাই না? আচ্ছা হুম লিখ্যাতে, হুম লিখিয়েতে, লিখ্যান্তে। আর এখানে সমস্ত কিছু প্রথম পুরুষে হবে, কারণ আমি বা তুমি, এই দুটো শব্দের কোনো শব্দটা এখানে প্রযুক্ত হয়নি, ঠিক আছে? হুম হুম হুম। হ্যাঁ, তাহলে মন্ত্র লিখ্যেতে রামেণ, মন্ত্র লিখ্যেতে রামাভ্যাম, মন্ত্র লিখ্যেতে রামৈঃ। হুম, তারপর হচ্ছে মন্ত্রাः লিখ্যন্তে রামেণ, মন্ত্রাः লিখ্যন্তে রামাভ্যাম, মন্ত্রাः লিখ্যন্তে রামৈঃ। হুম, ঠিক আছে। স্যার নমস্কার, আমি পাপড়ি। স্যার আমি আচ্ছা, বলবো? স্যার আমি আচ্ছা বলো, পথে ছিলাম, এই কারণে আমি শুনতে পারিনি এতক্ষণ। ঠিক আছে বলো। স্যার আমি কি ওই 8 নাম্বার থেকে বলবো? 8 নম্বর থেকে মানে বলো। মন্ত্রঃ লিখিতঃ রামেণ, এটা বলবো হ্যাঁ, স্যার? হ্যাঁ, হ্যাঁ, ওখান থেকে বলো। আচ্ছা। মন্ত্রঃ লিখিতঃ রামেণ, মন্ত্রঃ লিখিতঃ রামাভ্যাং, মন্ত্রঃ লিখিতঃ রামৈঃ। হুম, মন্ত্রৌ লিখিতৌ রামেণ, মন্ত্রৌ লিখিতৌ রামাভ্যাং, মন্ত্রৌ লিখিতৌ রামৈঃ। হুম, মন্ত্রাः লিখিতাः রামেণ, মন্ত্রাः লিখিতাः রামাভ্যাং, মন্ত্রাः লিখিতাः রামৈঃ। পরেরটাও বলো, নেক্সটটাও আচ্ছা বলো। আচ্ছা। স্যার মন্ত্রः লেখনীয়ः রামেণ, মন্ত্রः লেখনীয়ः রামাভ্যাং, মন্ত্রः লেখনীয়ः রামৈঃ। মন্ত্রৌ লেখনীয়ৌ রামেণ, মন্ত্রৌ লেখনীয়ৌ রামাভ্যাং, মন্ত্রৌ লেখনীয়ৌ রামৈঃ। মন্ত্রাः লেখনীয়াः রামেণ, মন্ত্রাः লেখনীয়াः রামাভ্যাং, মন্ত্রাः লেখনীয়াः রামৈঃ। ঠিক আছে, শ্রাবন্তী বলো। হ্যাঁ স্যার বলছি। मन्त्रः लिख्यमानः अस्ति रामेण, मन्त्रः लिख्यमानः अस्ति रामाभ्यां, मन्त्रः लिख्यमानः अस्ति रामैः। मन्त्रौ लिख्यमानौ स्तः रामेण, मन्त्रौ लिख्यमानौ स्तः रामाभ्यां, मन्त्रौ लिख्यमानौ स्तः रामैः। मन्त्राः लिख्यमानाः सन्ति रामेण, मन्त्राः लिख्यमानाः सन्ति रामाभ्यां, मन्त्राः लिख्यमानाः सन्ति रामैः।
ঠিক আছে। মৌমিতা শুনতে পাচ্ছ? ঠিক আছে, চিত্রা বলো। रामः लिखन् अस्ति मन्त्रं रामः लिखन् अस्ति मन्त्रौ रामः लिखन् अस्ति मन्त्रान् रामौ लिखन्तौ स्तः मन्त्रं रामौ लिखन्तौ स्तः मन्त्रौ रामौ लिखन्तौ स्तः मन्त्रान्। তারপরে এটা হচ্ছে রামাহ লিখন্তঃ সন্তি মন্ত্রাन् রামাহ লিখন্তঃ সন্তি মন্ত্রৌ রামাহ লিখন্তঃ সন্তি মন্ত্রাन्। ঠিক আছে, প্রসারী বলো। প্রসারী শুনতে পাচ্ছ? ঠিক আছে, প্রিয়ন্ত বলো। रामः लिखितवान् मन्त्रं रामः लिखितवान् मन्त्रौ रामः लिखितवान् मन्त्रान् रामौ लिखितवन्तौ मन्त्रं रामौ लिखितवन्तौ मन्त्रौ रामौ लिखितवन्तौ मन्त्रान् रामाः लिखितवन्तः मन्त्रं रामाः लिखितवन्तः मन्त्रौ रामाः लिखितवन्तः मन्त्रान्। ঠিক আছে। আচ্ছা, পাপড়ি মিউট করো। তাহলে মোটামুটি আমি যা বুঝলাম, তোমরা এই প্রথম 108টা বাক্য তোমাদের মনে আছে সবার। এবারে একটা জিনিস চেক করবো, সেটা হচ্ছে মানেটা বুঝতে পারছো কিনা। বাক্যগুলো তো বলে দিলে, কারণ এটা একটা অঙ্কের মতো জিনিস। লিখাতে লিখাতে লিখান্তে লিখিয়াতে লিখিয়েতে লিখান্তে। পাপড়ি মিউট করো, সাউন্ড আসছে। কিন্তু এখন মানে বুঝতে পারছো সেটা দেখতে হবে। আমি এই 108টা বাক্যের মধ্যে কিছু বাক্য বলছি, তোমরা ওখানে একটা দেখবে রেইজ হ্যান্ডের অপশন আছে, ওইটা ক্লিক করবে। আমি যাকে একটা জিজ্ঞেস করবো র্যান্ডামলি, সে মানেটা বলবে, বাংলা মানে, এবং অবশ্যই বচনটা প্রয়োগ করবে। আমি যদি বলি রামঃ লিখতি মন্ত্রমের মানে বলো, তাহলে কি বলবে? একজন রাম একটি মন্ত্র লিখছে, এইভাবে বলবে। ঠিক আছে, বচনটা ইউজ করবে। তাহলে রামাহ লেখনম কুর্বন্তি মন্ত্রয়োঃ। আরেকবার বলছি, শোনো। রামাহ লেখনম কুর্বন্তি মন্ত্রয়োঃ। আচ্ছা, মৌমিতা বলো। অনেকগুলো রাম লিখছে, অনেক মন্ত্রয়োঃ মানে দুটো মন্ত্র। অনেকজন রাম, বাক্যটা সাজিয়ে বলো। অনেকজন রাম দুটি মন্ত্রের লেখন করছে, এই ধরনের কিছু। ঠিক আছে, আচ্ছা, লেখন করছে দুটো মন্ত্রের। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, পরেরটা। মন্ত্রাः লেখনীয়াः সন্তি রামैः। মন্ত্রাः লেখনীয়াः সন্তি রামैः। হ্যাঁ, প্রিয়ন্ত বলো। প্রিয়ন্ত বলো। অনেকজন রামের দ্বারা মন্ত্রः নাকি মন্ত্রাः? মন্ত্রাः লেখনীয়াः সন্তি রামैः। অনেকজন রামের দ্বারা অনেকগুলো মন্ত্র লেখা হচ্ছে।
লেখনীয়াহা বললাম, লেখনীয়াহার একটা স্পেশাল মানে আছে। কি আছে কেউ বলতে পারবে? বলো কি পারবে। এটা হচ্ছে স্যার পৃষ্ঠা বলবো? কোথায়? মানে হ্যাঁ শুড আর ক্যান স্যার বি, বলবো? হ্যাঁ বলো। মানে করণীয় লিখতে তার পারা উচিত যাবে বা কিন্তু। স্যার হ্যাঁ লেখা উচিত উচিত। অর্থে, ঠিক 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 উচিত অর্থে। তাহলে তোমার মানেটা বলবো, তখন কি বলবো? অনেকজন রামের দ্বারা অনেকগুলি মন্ত্র লেখা উচিত। ঠিক আছে প্রিয়ন্ত? হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মন্ত্রৌ লিখিতৌ রামাভ্যাম, মন্ত্রৌ লিখিতৌ রামাভ্যাম। অন্য কেউ বলো, নতুন কেউ। মন্ত্র, দুজন রামের বলো। দ্বারা দুটি মন্ত্র লেখা হচ্ছে। হুম। স্যার লিখিতৌ ঠিক আছে বললাম, স্যার। মানে লিখিতৌ বললাম, মন্ত্রৌ লিখিতৌ রামেণ, লিখিতৌ লিখিতঃ, এটা কখন প্রয়োগ হয়? তপোত্তর। পাস্ট টেন্স। অতীতকালে, তাই না? পাস্ট টেন্সে। হ্যাঁ তপোত্তর, হ্যাঁ লেখা তাহলে হয়েছে। অনুবাদটা করার সময় সেভাবে করতে হবে। হ্যাঁ, তাহলে লেখা দুটি হয়েছে। রামের দ্বারা ঠিক আছে, দুটি মন্ত্র লেখা তাহলে হয়েছে। মোটামুটি ঠিক আছে, ঠিক আছে। তাহলে মোটামুটি সবার মানেগুলো ক্লিয়ার, এটা বোঝা গেল। এখন আমরা নেক্সট পেজে আসবো। তার আগে একটা নতুন কিছু শিখি আজকে, সেটা হচ্ছে দেখো ওই 100 যে 12টা বাক্য আছে, তার নিচেই দেখো একটা সূত্রম বলে একটা দেওয়া আছে, তার নিচে তোয়া লিয়প তুমুন, এই তিনটে প্রত্যয়ের কথা বলা আছে। ঠিক আছে, দেখতে পেয়েছো তো? তোয়া লিয়প তুমুন বলে দুটো দুটো লাইন দেখেছি, দেওয়া আছে। হ্যাঁ, দেখেছি স্যার। এ- এটা 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 কি আগে পড়ানো হয়েছে? স্যার তো হয়নি। আপনার ল্যাব প্রত্যয় আর তুমুল না প্রত্যয় আলাদা স্যার, করে হ্যাঁ পড়ানো অল্প হয়েছে। করে হয়েছে পারা। হয়েছে আচ্ছা, ওটা তুমুল একবার আমরা দেখে প্রত্যয়টা নিই। হয়েছে। আচ্ছা হয়েছে, লিয়াপ আর তোয়াটা তুমুল হয়েছে। প্রত্যয় আলাদা করে হয়েছে। আচ্ছা আচ্ছা, এই ঠিক যে আছে, তা আমরা উপসর্গ একবার দেখে দিলে নিচ্ছি। যেটা তো লিয়াপ হয় সেটাই হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমরা আরেকবার দেখে নিচ্ছি সেটা, বিষয়টা, তারপরে আমরা পরেরটায় চলে যাব। তাহলে তোয়া আর লিয়প এই দুটো সমান অর্থেই হয়, তাই তো? তোয়া আর লিয়প একই একই অর্থতেই হয়, শুধুমাত্র উপসর্গ থাকলে লিয়প হবে, উপসর্গ না থাকলে তোয়া হবে। তোয়া আর লিয়প কখন হয়? লিয়াপে আগে উপসর্গ থাকে আর পরে জফলা থাকে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তোয়া বা লিয়প এই প্রত্যয়গুলো কখন হয়? অতীতকালে। না, ওই এটা অসমাপিত ক্রিয়ার ক্ষেত্রে। ক্রিয়া থাকলে। হ্যাঁ, ক্রিয়া যখন পরপর অসমাপিত হয়, ক্রিয়া। হ্যাঁ তখন দুটো অসমাপিত একটা ক্রিয়া ক্রিয়ার করে ক্ষেত্রে আরেকটা হয়। করার। হুম। সরি স্যার, সমান দুটো ক্রিয়া। কর্তৃকয়োঃ পূর্বকালে সূত্র, সেখানে যখন দুটো ক্রিয়ার একটাই কর্তা, তখন পূর্ববর্তী ক্রিয়ার যেটা উত্তর, আগে হয়। হ্যাঁ, হ্যাঁ যে ক্রিয়াটা আগে হয় সেই ক্রিয়ার উত্তর ত্বয়া প্রত্যয় আমরা প্রয়োগ করি। তাই তো? যেমন এখানে তোমরা যদি বাক্যটা দেখো, তুমি সব দেখতে হবে, শুধু দেখো গৃহম গত্বা, থার্ড ব্র্যাকেট, তৃতীয় নম্বর বন্ধনীর মধ্যে যেটা আছে, গৃহম গত্বা রামঃ লিখতি গ্রন্থম। ঠিক আছে, গৃহম গত মানে মানে হচ্ছে রাম বাড়িতে গিয়ে, ঘরে গিয়ে গ্রন্থ লিখছে। তাহলে এখানে বাড়িতে যাওয়া এই ক্রিয়াটা আগে হয়েছে, আর বাড়িতে যাওয়ার পরে গিয়ে রাম গ্রন্থ লিখছে। তাহলে গ্রন্থ লেখা এই ক্রিয়াটা পরে হচ্ছে, বাড়িতে যাওয়া এই ক্রিয়াটা আগে হচ্ছে। তাহলে আগে যেহেতু হচ্ছে গমন ক্রিয়া, গৃহগমন, তাহলে সেই তার উত্তর আমরা ত্বয়া প্রত্যয় লাগিয়েছি, গৃহং গত্বা রামঃ লিখতি গ্রন্থম। আর সেটাই যদি আমি বাড়ি থেকে এসে মানে যদি উপসর্গ লাগাই, তাহলে গৃহম আগম্য রামঃ লিখতি গ্রন্থম। এই দুটো তো সবার কনসেপ্ট ক্লিয়ার, তাই তো? কারোর কোনো ডাউট থাকলে এক্ষুনি জিজ্ঞাসা করো। এই বিষয়ে যদি কারোর কোনো ডাউট থাকে তাহলে জিজ্ঞাসা করো, আমি এখনই ক্লিয়ার করে দেবো। স্যার আগার তোয়া হবে না ওটা? না, আগত্ব হবে না, কারণ গম ধাতু আছে, গম ধাতুর আগে উপসর্গ লাগিয়েছি আমরা, উপসর্গ। আর হ্যাঁ যখনই উপসর্গ লাগাবো তখনই
তোয়া ওই এই লিয়পটা হয়েছে, হ্যাঁ তোয়ার জফলা জায়গায় লিয়প হয়েছে। হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, উপসর্গ না থাকলে তোয়া, উপসর্গ থাকলে লিয়প, এই সোজা নিয়ম। ঠিক আছে। আর ওখানে তাহলে ওটা তাহলে আগের ক্রিয়াটাতেই লিয়পটা হয়ে গেল। হ্যাঁ, যেমন এখানে গৃহম গত্বা ছিল, এখানে গম ধাতু, গম হ্যাঁ ধাতু ছিল, তার তো গম যুক্ত তোয়া করে আমরা গত্বা পাচ্ছিলাম, সেই গম না, ধাতুরই কিন্তু না, হ্যাঁ ওটা তো বলা হয়েছে যে প্রথমটাতেই তোয়া প্রত্যয়টা লাগাতে হয়। হ্যাঁ দুটো ক্রিয়া থাকলে প্রথমটাতেই তোয়া প্রত্যয়টা লাগাতে হয়। হ্যাঁ তাহলে এখানে তো লিয়প প্রত্যয়টা আগত রাম আগত্বা গৃহম আগত্বা গ্রন্থম লিখতি, এটা বলা হচ্ছে। তাহলে ওটা তখন আগত্বাটা তো আগের ক্রিয়াটাতেই লাগাতে হলো লিয়পটা। হ্যাঁ তোয়া প্রত্যয় যেইখানে হয় লিয়প প্রত্যয় ঠিক সেইখানেই হয়। আচ্ছা, যেমন যেমন দুটো ক্রিয়ার মধ্যে পূর্ববর্তী ক্রিয়ার উত্তর তোয়া প্রত্যয়, তেমনি দুটো ক্রিয়ার মধ্যে পূর্ববর্তী ক্রিয়ার উত্তরই লিয়প প্রত্যয় হয়। এটা নিয়ম ও একই। ওটা তো, ও নিয়মটা হুম, একই আছে। হ্যাঁ, নিয়ম একই। তোয়া প্রত্যয়ের যা অর্থ লিয়প প্রত্যয়ের তাই অর্থ। তোয়া ইজ ইকুয়াল টু লিয়প আমরা বলতে পারি। আচ্ছা, পার্থক্য এখানেই, ভেদ অল্প জায়গাতে কি, যখন উপসর্গ থাকবে তখন লিয়প উপসর্গ ইউজ করবো, থাকলে হ্যাঁ উপসর্গ না থাকলে তোয়া ইউজ করবো, বাকি আর কোনো পার্থক্য নেই। ঠিক আছে। ঠিক আছে স্যার, হ্যাঁ ক্লিয়ার স্যার হচ্ছে। একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার শুধু দুটোই ক্রিয়া থাকবে যদি একাধিক ক্রিয়া থাকে? একাধিক ক্রিয়া থাকলে সেটা না কার মানে আমি দৃষ্টিতে, বলছি দুইয়ের বেশি যদি ক্রিয়া থাকে তাহলেও তো পূর্বের ক্রিয়াগুলোতে ত প্রত্যয় হবে, অবশ্যই ত অবশ্যই প্রত্যয় হবে। অবশ্যই অবশ্যই শেষ ক্রিয়ার দৃষ্টিতে যতগুলো ক্রিয়া পূর্ব ক্রিয়া সেই সমস্ততেই তোয়া প্রত্যয় হবে। মানে শুধু শেষ যেমন ক্রিয়াটা বাদ দিয়ে তার আগে হ্যাঁ হ্যাঁ যতগুলো ক্রিয়া থাকবে সব ক্রিয়াতে ত প্রত্যয় হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, যেমন ধরো আমি বলতে পারি রামः গৃহं গত্वा अन्नं भुक्त्वा গ্রন্থম পঠিত্বা নিদ্রাতি। মানে কি, রাম বাড়ি আচ্ছা, গিয়ে ভাত খেয়ে হ্যাঁ, বই পড়ে ভাত খেয়ে, ঘুমোচ্ছে। তো এখানে আচ্ছা, নিদ্রাতি, নিদ্রা ক্রিয়ার পার্সপেক্টিভে, নিদ্রা ক্রিয়ার দৃষ্টিতে বাকি সমস্ত ক্রিয়াই পূর্ববর্তী ক্রিয়া, তাই না? সেই হ্যাঁ কারণে সব হ্যাঁ জায়গাতে হ্যাঁ, আমরা তয়া প্রত্যয় ইউজ করতে পারি, কোনো অসুবিধা নেই। ঠিক আচ্ছা আছে। আচ্ছা, শুধু একইভাবে আর লিওপো, লিওপো একইভাবে ইউজ করতে পারি। হ্যাঁ, ও মানে শুধু শেষেরটা বাদ দিয়ে উপসর্গ থাকলে প্রথম সবগুলোতেই লিয়প প্রত্যয় হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপসর্গ না থাকলে সবগুলোতে তোয়া প্রত্যয় হবে। ঠিক আছে। তা- ঠিক আছে স্যার। হ্যাঁ, তা শেষের ক্রিয়া তো হবে না তো স্যার? শেষের ক্রিয়া তো অবশ্যই হবে না, নাহলে নাহলে সমাপিকা ক্রিয়াই থাকবে না বাক্যে। বাক্যেতে একটা সমাপিকা রাখতেই হবে, তাই না? বাকিগুলো অসমাপিকা হয়ে যাবে, একটা তো সমাপিকা ক্রিয়া লাগতে হবে, শেষেরটাতে কখনোই হবে না। ঠিক আছে। আচ্ছা, তার হ্যাঁ আগের হ্যাঁ, গুলো ঠিক আছে, সবগুলোতে হবে। ঠিক হ্যাঁ, আছে। তাহলে তোয়া লিয়পের কনসেপ্ট সবার ক্লিয়ার। আরেকটা এখানে আছে যেটা হচ্ছে তুমুন প্রত্যয়। তুমুন প্রত্যয় কখন হয় তোমরা জানো? জানো একটু বলো দেখি, কি কি জানো? কিছুর করতে জন্য, যাই, মানে করার জন্য চতুর্থ এরকম। বিভক্তিতে আমি তুমুল কিছু প্রত্যয় করার ব্যবহৃত হয়। জন্য করছি তখন তুমুল। নিমিত্ত, হ্যাঁ, নিমিত্ত ধাতুর উত্তর তুমুল প্রত্যয় ব্যবহৃত হয়। হুম, মোটামুটি ঠিক। একটু ব্যাকরণের ভাষায় যদি এটা বলতে যাই তাহলে কি হবে না, যখন একটা ক্রিয়ার জন্য আরেকটা ক্রিয়া করা হচ্ছে, বোঝা গেল? যখন একটা ক্রিয়ার জন্য আরেকটা ক্রিয়া করা হচ্ছে, তখন যেই ক্রিয়ার জন্য করা হচ্ছে সেই ক্রিয়াবাচক ধাতুর উত্তর আমার তুমুল প্রত্যয় লাগাবো। যেমন এখানে তুমি দেখো বাক্যটা যেটা আছে, ধনস্য ধনম লব্ধুম রামঃ লিখতি গ্রন্থম। ধনম লব্ধুম রামঃ লিখতি গ্রন্থম, এখানে এর মানে কি, অর্থ প্রাপ্তির জন্য, ধনপ্রাপ্তির জন্য রাম গ্রন্থ লিখছে। তাহলে গ্রন্থ লেখন রূপ যে কার্য, সেটা কার জন্য হচ্ছে, কি উদ্দেশ্যে করা হচ্ছে? ধনপ্রাপ্তি এই উদ্দেশ্যে করা হচ্ছে, তাই তো? তাহলে গ্রন্থ লেখন রূপ কার্য ধনপ্রাপ্তি রূপ কার্যের জন্য করা হচ্ছে, তাই তো? তাহলে যে ক্রিয়ার জন্য করা হচ্ছে সেই ক্রিয়ার উত্তর তুমুল প্রত্যয় হয়। এটা ব্যাকরণের ভাষায় বলতে গেলে অ্যাকচুয়ালি যেটা বলে সেটাই, মানে আসছে অর্থটা, তাৎপর্য সেখানে যে যার জন্য করা হচ্ছে সেটাই।
এখানে যার জন্য জায়গায় যে ক্রিয়ার জন্য বলাটা বেশি সাইন্টিফিক, ঠিক আছে? কারণ কোনো বস্তুর জন্য হলে সেখানে বস্তুর উত্তর তুমুন প্রত্যয় হয় না, ক্রিয়ার উত্তরই হয়, ঠিক আছে? সেই কারণে যে ক্রিয়ার জন্য অন্য একটি ক্রিয়া করা হচ্ছে, তাহলে যে ক্রিয়ার জন্য করা হচ্ছে সেই ক্রিয়ার উত্তর আমরা তুমুন প্রত্যয় লাগাচ্ছি। যেমন এখানে ধনক প্রাপ্তির জন্য গ্রন্থ লেখা হচ্ছে, এই জন্য ধনক প্রাপ্তি ধনম ধনস্য লাভায়, এই লাভ ধাতুর উত্তর আমরা তুমুন প্রত্যয় লাগাচ্ছি, সেই জন্য ধনম লব্ধুম রামঃ লিখতি গ্রন্থম, ঠিক আছে? আর ধনম লব্ধুম এরই জায়গাতে ধনস্য লাভায় এরকম প্রয়োগ করা যায়, ঠিক আছে? তাহলে সেটা ষষ্ঠী ধনস্য, হলো। হ্যাঁ হ্যাঁ, এখানে ষষ্ঠী হলো। যেমন আমরা এটা কেমন হলো, আমরা করেছি না রামঃ লেখনম করোতি মন্ত্রস্য, ওখানে হ্যাঁ, লেখনম করোতি মন্ত্র, সেরকমই এখানে ধনস্য লাভঃ, ধনম লব্ধুম ধনস্য লাভঃ। এখানে ওই কৃত যোগে ষষ্ঠী হয়, সেগুলো ব্যাকরণের নিয়মে, কিন্তু এটা এখানে কিন্তু ষষ্ঠী কর্মণি হবে। ষষ্ঠী বলে যেটা সেটা। হ্যাঁ হ্যাঁ, কর্মণি ষষ্ঠী যেটা, ওটা ঠিক আছে। ধনস্য লাভায় মানে বাংলায় যেটা আমরা কর্মণি, বলি অর্থের প্রাপ্তি। কর্মণিটা কি ক্ষেত্রে ব্যবহার, ওটা একটু আমার কাছে বুঝতে পারিনি আমি। কর্মণি বলতে কর্তৃকারককে কি বোঝাচ্ছে? না, কর্মণি বলতে না, কর্মণি বলতে কর্মকারক। কর্মণি ও বলছি না, মানে কর্ম, আচ্ছা কর্মকারক। কর্মণি, মানে যখন কর্ম কর্মকারক। অর্থে, মানে সব সাধারণত দেখো যে কর্ম অর্থে কিন্তু দ্বিতীয় বিভক্তি আমরা প্রয়োগ করি, যেমন মন্ত্রম, তাই হ্যাঁ তো, রামঃ লিখতি মন্ত্রম, মানে জেনারেল কর্ম অর্থে দ্বিতীয় বিভক্তি, করণ অর্থে তৃতীয় বিভক্তি হয় প্রয়োগ করি, সম্প্রদান অর্থে হ্যাঁ চতুর্থী বিভক্তি প্রয়োগ করি। হ্যাঁ কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্র রয়েছে যেখানে কর্ম বিভক্তি পরিবর্তিত হয়। যেমন এই ক্ষেত্রে কর্ম অর্থ আছে কিন্তু বিভক্তি হচ্ছে ষষ্ঠী বিভক্তি। রামঃ লেখনম হ্যাঁ করোতি মন্ত্রস্য, এই যে বাক্যটা আমরা দেখেছি, সেখানে এই বাক্যের কর্ম কি? মন্ত্রই, মন্ত্রই তো লেখন হচ্ছে, হ্যাঁ কিন্তু এখানে মন্ত্রস্য, এখানে আমরা কি করেছি? ষষ্ঠী বিভক্তি করেছি, তাই তো? হ্যাঁ, তাহলে এখানে কি হচ্ছে? এখানে মন্ত্রর, এখানে কর্ম বিভক্তিটা কিন্তু চেঞ্জ মন্ত্র, হচ্ছে। হ্যাঁ, কিন্তু বিভক্তি চেঞ্জ হচ্ছে, এই জন্য এখানে কর্মণি ষষ্ঠী বলে ওটাকে। আচ্ছা, অর্থ কর্মণি কর্ম, ষষ্ঠী, আচ্ছা কর্ম অর্থ, কিন্তু বিভক্তি ষষ্ঠী বিভক্তি, এই জন্য কর্মণি ষষ্ঠী, আচ্ছা বুঝা গেল? আচ্ছা, এরকম কর্মণি যে কোনো বিভক্তি হলে সেই কর্মণি সেই বিভক্তিটা হ্যাঁ, হবে। সেরকমই। যেমন আমি যদি বলি, এখন তুমি দেখো এই যে মন্ত্রঃ লিখ্যতে রামেণ, এই বাক্যটা দেখো, হ্যাঁ, এখানে দেখো, এখানে এই বাক্যের কর্ম কোনটা, কর্তা কোনটা? কর্তা কোনটা বলো? বলছি স্যার দ্বারা, মন্ত্র লিখতে রামেণ, হ্যাঁ, কর্তা হচ্ছে রাম, রাম। কর্তাতে কোন বিভক্তি হয় সাধারণত? প্রথমা। কর্তায় প্রথমা বিভক্তি, এখানে প্রথমা। এখানে কি হয়েছে? এখানে তৃতীয়া হচ্ছে। তৃতীয়া। তৃতীয়া। তৃতীয়া তাহলে এখানে বিভক্তি কর্তরি হয়েছে। তৃতীয়া, বুঝা গেল? আচ্ছা, হ্যাঁ কর্তরি স্যার, তৃতীয়া। এবারে বুঝেছি। মন্ত্র এখানে কি হয়েছে? বিভক্তিটা প্রথমা চেঞ্জ হয়েছে। হয়, মন্ত্র এখানে কি প্রথমা, হয়েছে? প্রথমা প্রথমা, হয়েছে। কর্ম। তাহলে প্রথমা হয়ে কর্মণি গেছে। প্রথমা, প্রথমা। কর্মণি প্রথমা, আচ্ছা বুঝতে বোঝা গেল? এই ধরনের, ঠিক আছে? তাহলে হ্যাঁ স্যার, এবার এই, বুঝেছি। এটা ক্লিয়ার? তাহলে এখানেও তুমুন, তোয়া আর লিয়ক, এই বাক্যগুলো মোটামুটি ক্লিয়ার। তাহলে এখন আমরা একটা অভ্যাস করব, জাস্ট বাক্যগুলো মাথার মধ্যে বসিয়ে নেওয়ার জন্য। আমাদের এখানে মেন কাজ হচ্ছে বাক্যগুলো মাথার মধ্যে বসানো, কারণ আহ, ভাষা শেখার এটা একটা সহজ উপায়। ভাষা অনেকভাবে শেখা যায়, সেখানে ব্যাকরণ শিখে ভাষা শেখা যায়, কিন্তু সেটা হয় না যখন আমরা একটা ভাষা বারবার বলি, বারবার কানে শুনি, তখনই ভাষাটা ভালোভাবে শেখা যায়, যেমন আমরা আমাদের মাতৃভাষা শিখেছি সেইভাবে। তো এখানেও আমরা আমরা যেটাই শিখি না কেন, আমরা এটা বারবার অভ্যাস করবো, তারপরে তখনই এইটা মাথায় বসবে। এখন তোমাকে যদি কেউ বলে রামঃ লিখতি মন্ত্রায়, তোমার কানে লাগছে কথাটা? তোমাকে যদি বলি রামঃ মন্ত্রায়, কথাটা কানে হ্যাঁ, লাগছে তো? হ্যাঁ, কেন বলি রামঃ লিখতি মন্ত্রস্য, কানে লাগছে কথাটা? কেন লাগছে? না, তুমি বারবার নিজের রামঃ লিখতি মন্ত্রম এটা বলেছো, আর সবাই বলেছে, সেটা শুনেছো। তো যখন আমি একটা ভাষার কোনো বাক্য বা এই একটা স্ট্রাকচারকে বারবার শুনবো, বারবার বলবো, তখন যদি কেউ ভুল বলে, সেটা আমার কানে লাগবে। আমি নিজে ভুল লিখলেও আমার কানে লাগবে, নিজে ভুল বললেও কানে লাগবে, কেউ ভুল বললেও আমার কানে লাগবে। তো আমাদের এখানে মেন মোটিভটা এখানে অভ্যাসের এইটাই, যে যাতে বারবার বাক্যগুলো শুনছি, বারবার বাক্যগুলো বলছি, তার ফলে যাতে
আমরা এমন ভাবে আমাদের হয়ে যাবে, সেট হয়ে যাবে মাথার মধ্যে ওইগুলো, আমরা নিজেরাও ভুল বলবো না, ভুল লিখবো না, আর অন্য কেউ ভুল বললে আমরা ভুলটা ধরতে পারবো যে হ্যাঁ ও ভুল বলছে বাক্যটা। বুঝা গেল? এইখানে এই ক্লাসটায় মেনলি এই অভ্যাসটাই হবে। আরো আমরা পরের দিকে দেখবো, অনেক নতুন নতুন শব্দ আসবে, নতুন নতুন ভাবে বাক্যগুলো দেখবো, কিন্তু সেখানে মেন মোটিভটা এইটাই যে আমাদের বারবার এগুলোকে অভ্যাস করতে হবে, প্রত্যেকটা ক্লাসে অভ্যাস হবে, যাতে ওই ভুলগুলো আমরা না করি। ঠিক আছে? তো এখন আমরা এইটা যেটা এখন শিখলাম সেটারই একটা অভ্যাস করব। আমি বলছি কিভাবে অভ্যাসটা হবে। দেখো, ওখানে 4টে বন্ধনী দেওয়া আছে, ধনস্য লাভায় ধনম লব্ধুম গৃহম গত্বা গৃহম আগম্য। আমরা এইভাবে বলবো, ধনস্য লাভায় রামঃ লিখতি গ্রন্থম, ধনম লব্ধুম রামঃ লিখতি গ্রন্থম, গৃহম গত্বা রামঃ লিখতি গ্রন্থম, গৃহম আগম্য। আচ্ছা, এরকম না করে, না এরকম এরকম থাক, অন্যরকম করতে হবে। আচ্ছা, এইখানে যে একটা ফর্মুলা, যে ফর্মুলাটা ইউজ করি, দেখো এভাবে বলবে, এখান থেকে না প্রথম লাইন থেকে 4টে বাক্য বেরোবে। দেখো এর উপরে সূত্রাম দেওয়া আছে, a প্লাস বি সি প্লাস ডি এক্স এসি এক্স এডিএক্স এসি এক্স। কেমন হবে দেখো, মন দিয়ে দেখো, একটুখানি ফলো করো। ধনস্য লাভায় গৃহম গত্বা রামঃ লিখতি গ্রন্থম, ধনস্য লাভায় গৃহম আগম্য রামঃ লিখতি গ্রন্থম, ধনম লব্ধুম গৃহম গত্বা রামঃ লিখতি গ্রন্থম, ধনম লব্ধুম গৃহম আগম্য রামঃ লিখতি গ্রন্থম। বুঝা গেল? প্রথম বন্ধনী থেকে একটা নেবে, দ্বিতীয় বন্ধনী থেকে একটা নেবে, আবার দ্বিতীয়টা নেবে, আবার পরের বারে প্রথম বন্ধনীর দ্বিতীয়টা নেবে, তবে দ্বিতীয় বন্ধনীর প্রথমটা নেবে, আবার তারপরে দ্বিতীয়টা নেবে। বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ স্যার, স্টার্ট করবো। হ্যাঁ, শুরু করো। धनस्य लाभाय गृहं गत्वा रामः लिखति ग्रन्थम्। হুম धनस्य लाभाय गृहं गत्वा रामः लिखति ग्रन्थो। धनस्य लाभाय गृहं गत्वा रामः लिखति ग्रन्थान्। धनस्य लाभाय गृहम् आगम्य रामो लिखतः ग्रन्थम्। আচ্ছা, धनस्य ছাড়ো, लाभाय আমি বলছি শোনো, ওই রামঃ লিখতি গ্রন্থম রামঃ লিখতি গ্রন্থ ওগুলো করার দরকার নেই, কারণ ওগুলো তোমরা অলরেডি জানো। ঠিক আছে? এখন শুধু 4টে করে বাক্য বলো। ঠিক আছে? 4টে 4টে 8টে হবে। ঠিক দেখো আছে। 4টে 4টে ধনস্য 8টে হবে। লাভায় গৃহম, যেটা গতপাঠে আমি অলরেডি বলেছি, ধনস্য লাভায় গৃহম আগম্য রামः লিখতি গ্রন্থম, ধনম লব্ধুম গৃহম গত্বা রামः লিখতি গ্রন্থম, ধনম লব্ধুম গৃহম আগম্য রাম লিখতি গ্রন্থম। পরের লাইনটা বলো এইভাবে। ধনম লব্ধবা গৃহস্য আগমনায় রামः লিখতি গমনায় আছে, গমনায় रामः लिखति ग्रन्थम्। धनं लब्ध्वा गृहं गन्तुं रामः लिखति ग्रन्थम्। धनम् उपलभ्य गृहस्य गमनाय रामः लिखति ग्रन्थम्। धनम् उपलभ्य गृहं गन्तुं রামः লিখতি গ্রন্থম। ঠিক আছে? সবাই বুঝতে পেরেছো কিভাবে বলতে হবে? এভাবে বলো। ঠিক আছে? পাপড়ি বলো। 8টা করে বাক্য হবে। হ্যাঁ স্যার। ধনস্য লব্ধায় গৃহম ধনস্য কি লেখা আছে দেখো, ধনস্য লাভায়। লাভায়, হ্যাঁ, ধনস্য লাভায় গৃহম গত্বা রামঃ লিখতি গ্রন্থম। ধনস্য লাভায় গৃহম আগম্য রামঃ লিখতি গ্রন্থম। ধনম লব্ধুম গৃহম গত্বা রামঃ লিখতি গ্রন্থম। ধনম লব্ধুম গৃহম আগম্য রামঃ লিখতি গ্রন্থম। ধনম লব্ধ্বা গৃহস্য গমনায় রামঃ লিখতি গ্রন্থম। ধনম লব্ধ্বা গৃহম গন্তুম রামঃ লিখতি গ্রন্থম। ধনম উপলভ্য
হুম, গৃহস্য গমনায় রামः লিখতি গ্রন্থম হুম, ধনম উপলভ্য গৃহম গন্তুম রামः লিখতি গ্রন্থম। হুম, খুব ভালো। প্রিয়ন্ত বলো। धनस्य लाभाय गृहं गत्वा रामः लिखति ग्रन्थं धनस्य लाभाय गृहम् आगम्य रामः लिखति ग्रन्थं धनं लब्धुं गृहं गत्वा रामः लिखति ग्रन्थं धनं लब्धुं गृहम् आगम्य रामः लिखति ग्रन्थं धनं लब्ध्वा गृहस्य गमनाय रामः लिखति ग्रन्थं धनं लब्ध्वा गृहं गन्तुं रामः लिखति ग्रन्थं धनम् उपलभ्य गृहस्य गमनाय रामः लिखति ग्रन्थं धनम् उपलभ्य गृहं गन्तुं रामः लिखति ग्रन्थम्। খুব ভালো। শ্রাবন্তী আচ্ছা, বলো। এটা জিজ্ঞাসা ছিল বলো ধনম উপলভ্য বলো। বা ধনম লব্ধ্বা হুম, গৃহম গন্তুম রামः লিখতি গ্রন্থম, এটার অর্থ হচ্ছে যে ধন লাভ করিয়া গৃহে যাওয়ার জন্য রাম গ্রন্থ হুম, লিখছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ঠিক। শ্রাবন্তী বলো। धनस्य लाभाय गृहं गत्वा रामः लिखति मन्त्रं धनस्य लाभाय गृहम् आगम्य रामः लिखति ग्रन्थं धनं लुब्धुं गृहम् आगम्य रामः लिखति গত্বা। धनं लुब्धुं गृहं गत्वा रामः लिखति ग्रन्थं धनं लुब्धुं गृहम् आगम्य रामः लिखति ग्रन्थं धनं लब्धा गृहस्य गमनाय रामः लिखति ग्रन्थं धनं लब्ध्वा गृहं गन्तुं रामः लिखति ग्रन्थं धनम् उपलभ्य गृहस्य गमनाय रामः लिखति ग्रन्थं धनम् उपलभ्य गृहं गन्तुं রামः লিখতি গ্রন্থম। হুম, ঠিক আছে, খুব ভালো। প্রসারী বলো। धनस्य लाभाय गृहं गत्वा रामः लिखति ग्रन्थं धनस्य लाभाय गृहम् आगम्य रामः लिखति ग्रन्थं धनं लब्धुं गृहं गत्वा रामः लिखति ग्रन्थं धनं लब्धुं गृहम् आगम्य रामः लिखति ग्रन्थं धनं लब्ध्वा गृहस्य गमनाय रामः लिखति ग्रन्थं धनं लब्ध्वा गृहं गन्तुं रामः लिखति ग्रन्थं धनम् उपलभ्य गृहस्य गमनाय रामः लिखति ग्रन्थं धनम् उपलभ्य गृहं गन्तुं रामः लिखति ग्रन्थम्। হুম, খুব ভালো। চিত্রা বলো। একটু এটা পাচ্ছি না, স্ক্রিনটা একটু। হ্যাঁ, এবার হুম, বলো। ধনস্য লাভায় গৃহম গত্বা রামः লিখতি গ্রন্থম হুম, ধনস্য লাভায় গৃহম आगम्य रामः लिखति ग्रन्थं হুম, धनं लब्धुं गृहं गत्वा रामः लिखति ग्रन्थं धनं लब्धुं गृहम् आगम्य रामः लिखति ग्रन्थं धनं लब्ध्वा गृहस्थगमनाय रामः लिखति ग्रन्थं धनं लब्ध्वा गृहं गन्तुं रामः लिखति ग्रन्थं धनम् उपलभ्य गमनाय रामः लिखति ग्रन्थं धनम् उपलभ्य गृहं गन्तुं रामः लिखति ग्रन्थं। হুম, খুব ভালো। এই যে 8টা বাক্য বললে, সবাই সব বাক্যগুলোর মানে বুঝেছো তো? কোথাও মানে বুঝতে কোনো অসুবিধা নেই? স্যার ওই ধনম
উপলভ্য আছে না, হ্যাঁ হ্যাঁ, মানেটা আমি বুঝতে পারিনি, যদি একটু উপলব্ধি বলতেন। মানে উপলব্ধি মানে ধন পেয়ে, ওই একই অর্থ, যে লব্ধর যে অর্থ উপলব্ধ সেই অর্থ। ওইটা জাস্ট ওই লিয়পের প্রয়োগটা দেখিয়েছে, যেমন গত্বা আগম্য, অথবা ওটা হ্যাঁ যেমন লব্ধা এটা তো ত্ব প্রত্যয়, আর উপলব্ধি হচ্ছে লিয়প প্রত্যয়। ধন লাভ করে বা ধনের উপলব্ধি করে, মানে ধন। রাম গ্রন্থ লিখছে ধন লাভ করার জন্য, তাই তো? না, দ্বিতীয় বাক্যটার অর্থ কিন্তু আলাদা। প্রথম বাক্যটা হচ্ছে ধন প্রাপ্তির জন্য বাড়ি গিয়ে রাম গ্রন্থ লিখছে, দ্বিতীয়টা হচ্ছে ধন লাভ করার পরে বাড়ি যাওয়ার জন্য রাম গ্রন্থ। বোঝা গেল? ধন লাভ করার পরে বাড়ি যাওয়ার জন্য গ্রন্থ লিখছে। হ্যাঁ হ্যাঁ, ও এটা অতটা সঙ্গত গমনায়। নয় অর্থটা, কিন্তু জাস্ট মানে প্রয়োগটা বোঝানোর জন্য। প্রথমবার লাভায় লব ধাতুর উত্তর তোয়া প্রত্যয় লাগিয়েছে, আর গম ধাতুর উত্তর প্রথমটায় লব ধাতুর উত্তর তুম প্রত্যয় লাগিয়েছে, আর গম ধাতুর উত্তর তোয়া প্রত্যয় লাগিয়েছে। পরেরটায় জাস্ট ইন্টারচেঞ্জ করে দিয়েছে, লব ধাতুর উত্তর তোয়া প্রত্যয় আর গম ধাতুর উত্তর তুম প্রত্যয়। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, জাস্ট ওই কিছু বেশি প্রয়োগ যাতে হয়, বেশি বোঝা যায় ভালোভাবে, সেই জন্য। তাহলে এই 8টা বাক্যের মানে সবার ক্লিয়ার? কারোর কোনো ডাউট নেই? তাহলে এবারে লাভ করে বাড়ি যাওয়ার জন্য। হ্যাঁ, বাড়ি যাওয়ার জন্য, গৃহস্য গমনায়, বাড়ি যাওয়ার জন্য, বা গৃহম গন্তুম, বাড়ি যাওয়ার জন্য। ঠিক আছে? তুমুন প্রত্যয় তাই অর্থ, তাই না? তুমুন হ্যাঁ স্যার। প্রত্যয় অর্থ কি? কিছু কিছুর জন্য, হ্যাঁ স্যার। সেটাই। মানে গ্রন্থ লিখছে কেন? বাড়ি যাওয়ার জন্য। তাহলে বাড়ি যাওয়া এই ক্রিয়ার জন্য গ্রন্থ অর্থ লেখন রূপ লাভ ক্রিয়াটা করে সে হচ্ছে, বাড়ি সেই যাবে, কারণে। এই জন্যই গ্রন্থটা লিখছে। হ্যাঁ হ্যাঁ, এখানে এরকম ভাবে অর্থটা আসছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে যে বিষয়গুলো আছে, আচ্ছা, ভবসপ্তমী গৃহস্য, বা নির্ধারণম পঞ্চমী। স্যার হ্যাঁ, বলো। গৃহস্য গমনায় এটার মানে কি, যে বাড়ি গিয়ে, তাই তো? না, বাড়ি যাওয়ার জন্য। ধনস্য লাভায় এর যা অর্থ ধন লাভের জন্য, গৃহস্য গমনায় তাই অর্থ, বাড়ি যাওয়ার জন্য। ঠিক আছে? চতুর্থী আছে, চতুর্থী না, গমনায় ষষ্ঠী তৎপুরী। কিছুর ও জন্য, আচ্ছা আচ্ছা, চতুর্থী। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ, একই অর্থ। কিন্তু এই কর্মণি ষষ্ঠী হয়েছে, যেমন আগেরটাই বললাম, ধনস্য লাভায় সেরকমই। ষষ্ঠী বিভক্তি আচ্ছা, হয়েছে এরপরে এখানে। যে বিষয়গুলো রয়েছে, হ্যাঁ হ্যাঁ, বলো। বিভক্তি আমি সমাস বলে দিয়েছিলাম, না, সমাস সমাস বলে বিভক্তি। দিয়েছিলাম। হ্যাঁ, তাহলে এরপরে যে বিষয়গুলো রয়েছে, ভাবসপ্তমী, নির্ধারণম পঞ্চমী, এগুলো আমরা পরে দেখবো। দ্বিকর্ম ধাতু নিযন্তম, এগুলো পরে দেখবো, আর এগুলো একটু কঠিন। এগুলো আমরা কিছু ক্লাস যাক, তারপরে দেখবো। এরপরে আমাদের মেন যেটা শুরু হবে সেটা হচ্ছে এর পরের পেজটা। দেখতে পাচ্ছ, যন্ত্রস্য অভ্যাসঃ বলে একটা বিশাল বড় টেবিল দেওয়া আছে, তাই তো? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এইখানে হচ্ছে আসলে আমাদের এরপরে পুরোটাই, এই যে এতগুলো শব্দ দিয়ে আছে, সবগুলো শব্দ দিয়ে আমাদের অভ্যাস করতে হবে এরপরে। ঠিক আছে? আমরা দেখো, এখানে মোট 17টা রো আছে। তো সেই প্রথম রোটা আমাদের অলরেডি হয়ে গেছে। দেখো, রামঃ লিখতি মন্ত্র কলম নর লেখনা গ্রাম লিখ্যতে। এখানে শুধুমাত্র না প্রাতিপদিক গুলো দেওয়া আছে, মানে কি কি শব্দ আছে, মানে কি কি শব্দ ইউজ করতে হবে 108টা বাক্যের জন্য, কি কি শব্দ লাগবে, সেই জাস্ট শব্দগুলো দেওয়া আছে। এবার আমাদের কাজ হবে সেখানে বিভক্তি লাগিয়ে 108টা করে বাক্য সেট তৈরি করা। যেমন আমরা প্রথমটা অলরেডি করে ফেলেছি, রাম লিখতি মন্ত্র কলম নর লেখন গ্রাম লিখ্যতে, লিখিতা লেখনীয় লিখ্যমান লিখত লিখিতবৎ, এই প্রাতিপদিক গুলো দেওয়া আছে। এটা অলরেডি আমাদের হয়ে গেছে, তাই তো? নেক্সট 2 নম্বর দেখো, মিত্র শব্দ আছে। মিত্র শব্দের রূপ কিন্তু রাম শব্দের মতো নয়। এটা দেখো, তার পাশে 2 নম্বর কলাম দেখো, কি লেখা আছে? অনপুম, তাই না? হ্যাঁ, ফলা অনপুম শব্দের মানে কি? মতো। অকারান্ত কিন্তু হবে স্যার নপুংসক লিঙ্গ ফলম। শব্দ। অকারান্ত। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ফলম। ফল শব্দের মতো হবে। ঠিক আছে? হ্যাঁ, ফলম।
এইখানে এই লাইনে যে শব্দগুলো আছে সব শব্দগুলো কিন্তু ফলম মতো হবে। দেখো মিত্র শব্দ ফলের মতো হবে, তারপরে আছে পশ্চাৎ ক্রিয়াপদ, তারপরে কি আছে ফল শব্দ, ওটাও ফল শব্দের মতোই তো হচ্ছে। তারপরে নেত্র শব্দ নেত্রম ফল শব্দের মতো, কলত্র শব্দ কলত্রম, দর্শনম, বনম। তো এই রোতে যে সমস্ত শব্দগুলো আছে সমস্ত শব্দই কিন্তু এই ফল শব্দের মতো হবে। অকারান্ত নপুংসকলিঙ্গ শব্দ ফল শব্দের মতো এই শব্দগুলো হবে। ঠিক আছে? তারপরেরটা কি আছে? আকারান্ত স্ত্রীলিঙ্গ দুর্গা শব্দ। মানে এখানে দুর্গা, কলত্র তারপরে মানে দেখো কি কবিতা আছে, স্ত্রী? ভুজা আছে, অম্বা আছে। হ্যাঁ, কলত্র মানে স্ত্রী। কিছু শব্দের দেখো অর্থগুলো সাইডে দেওয়া আছে, যেগুলো একটু কঠিন শব্দ। পাশে দেখো পদ অর্থ লেখা আছে। কলত্রা পত্নী, দেখতে পাচ্ছ? একদম ডান দিকে দেখো, এইখানে দেখতে পাচ্ছ? না দেখা স্যার, যাচ্ছে? আমি তো দেখেছি দেখতে স্যার, পাচ্ছি হ্যাঁ না। দেখেছি। হ্যাঁ হ্যাঁ, এখানে জানি। দেখো এই কলত্রা পত্নী, দেখো এই যে এখানে যে সমস্ত শব্দগুলো মোটামুটি কঠিন আছে, একটু অসুবিধে, সেগুলো সবের অর্থ এইখানে পুরো হ্যাঁ দেওয়া আছে। দে যদি কোনো শব্দ হ্যাঁ বুঝতে হ্যাঁ হ্যাঁ অসুবিধা হয় স্যার দেন, এখানে হ্যাঁ দেখে স্যার, নেবে। দেখেছি। হ্যাঁ, তাহলে এরপরে আমাদের প্রত্যেক দিনের কাজ হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমাদের আমি শব্দরূপ তোমাদের মুখস্থ করে আসতে বলবো, তোমাদের সেগুলো মুখস্থ করে আসতে হবে। ঠিক আছে? আর আমি কিছু বাক্যের অনুবাদ করতে দেব, যেগুলো তোমরা অভ্যাস করবে ক্লাসে সেইগুলোরই অনুবাদ হবে। যেমন আমি কিছু ধরো 10টা বাক্য সংস্কৃততে দিলাম, সেগুলো আমি এক্ষুনি জিজ্ঞাসা করছিলাম যেভাবে, কিছু বাক্য দিয়েছিলাম, তোমরা অনুবাদগুলো বলছিলে, সেভাবে আমি কিছু সংস্কৃত বাক্য বলবো, তোমাদের সেগুলো বাংলাতে অনুবাদ করতে হবে, বা উল্টোটা, আমি বাংলাতে বাক্য দেবো, তোমাদের সাথে সংস্কৃত অনুবাদ করতে হবে। তো এইভাবে প্রত্যেক দিনই প্রায় হোমওয়ার্ক থাকবে। তো তোমাদের হোমওয়ার্ক গুলো কিন্তু প্রত্যেক দিন করে আনতে হবে, নাহলে কিন্তু আমরা পরেরটা এগোতে পারবো না। ঠিক আছে? আমি ধরো পরের দিন বলছি, এখনই বলে দিচ্ছি, পরের দিন তোমরা মিত্র শব্দটা, মিত্র শব্দ আছে, রাম শব্দের মিত্র মানে ফল শব্দটা, আর তারপরে কি আছে দুর্গা শব্দ, মানে লতা শব্দ তোমরা মুখস্থ করেছো অলরেডি। লতা শব্দ এখানে আছে, দেওয়া আছে না? এই লিস্টে দেওয়া নেই। আমি তোমাদের গ্রুপে ওই শব্দগুলো, তোমাদের কাছে সবার কাছে এই অ্যাপটা আছে অষ্টাধ্যায়ী.com, ফোনে আচ্ছা স্যার, অষ্টাধ্যায়ী.com বলে কোনো অ্যাপ আছে? আচ্ছা স্যার। আমার কাছে নেই স্যার, হ্যাঁ, আচ্ছা, আমি আমি আমার কাছে ওটা নেই। গ্রুপে দিয়ে দিচ্ছি ক্লাসের পরে। হ্যাঁ, আমি দিয়ে দেবো গ্রুপে, ঠিক আছে? আমি ওটা দিয়ে দেবো। ঠিক আছে স্যার। বা যার আছে সেও দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো যাদের নেই তারা ওখান থেকে ডাউনলোড করে নিও, কারণ ওই অ্যাপটা খুব ভালো। ওখানে এই যে এত শব্দ আছে, ধাতুরূপ, শব্দরূপ, ধাতুরূপ, সমস্ত কিছু ওখানে পাওয়া যায়। ঠিক আছে? যার শব্দটা তোমাকে সার্চ করতে হবে, পুরো শব্দরূপ যেমন হয় পুরো বক্স টেবিল করে দিয়ে দেবে। ঠিক আছে? তো সেটা তোমরা রাখতে পারো। স্যার সেখানে এটা তুমি গুগলে সার্চ এই যে করলে যখন পাওয়া যাবে? গুগল প্লে স্টোরে সার্চ করবে, প্লে স্টোর যেটা আছে এখান থেকে অ্যাপ ডাউনলোড করতে হয়, গুগল প্লে অ্যাপ্লিকেশন। স্টোরে, আচ্ছা আচ্ছা হ্যাঁ, প্লে ঠিক স্টোরে সার্চ করবে অষ্টাধ্যায়ী বলে, ওখানে পেয়ে যাবে। ঠিক আছে? অষ্টাধ্যায়ী, তো ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি নাহলে লিঙ্ক একবার দিয়ে দেবো, দিয়ে সেখানে দেবেন লিঙ্ক থেকে, স্যার। হ্যাঁ লিঙ্ক স্যার দিয়ে দেবো, তবুও সেখান আপনি থেকে করে একবার নেবে। লিঙ্কটা দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে পরের দিন তোমরা অকারান্ত নপুংসকলিঙ্গ ফল শব্দ আর আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, লতা শব্দ বা যেটা থাকবে সেই শব্দ, তোমরা এই দুটো শব্দরূপ কিন্তু সবাই মুখস্থ করে আসবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। পরের দিন কোনো এখন অনুবাদ কিছু দিচ্ছি না, কারণ এখন কোনো সেরকম শব্দ, কোনো সেরকম এখনো অভ্যাস করা হয়নি। তো পরের দিন মাত্র এইটাই হোমওয়ার্ক আছে, ফল শব্দ মুখস্থ করতে হবে আর লতা শব্দ মুখস্থ করতে হবে। সবাই কিন্তু অবশ্যই করে আসবে, তাহলে না হলে আমরা পরেরটা তোমরা অসুবিধা হবে, পরেরটা তোমরা অভ্যাসই করতে পারবে। বোঝা গেল? সবাই কিন্তু এটা একটু করো। স্যার, আপনার ক্লাসটা ঠিক কি আছে? মানে আগামী সপ্তাহে বৃহস্পতিবারই হবে? না, আমার ক্লাসটা আসলে শনিবার করে হয়, তো আমার ক্লাসটা মেইনলি শনিবারই হবে সবসময়। আমার কিছু অসুবিধা ছিল, সেই কারণে ক্লাসগুলো একটু আচ্ছা এদিক ঠিক সেদিক হয়ে আছে গেছে। স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ,
তো ঠিক আছে আশা করছি, এখন বলতে পারছি না কখন হবে, পরের সপ্তাহে কখন কি, আশা করছি শনিবারে নেব, যেমন রুটিনে পড়ে সেমন যেমন নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে স্যার, আমরা ঠিক আছে, ক্লাসের পরেই মানে হোমওয়ার্কটা রেডি করে ফেলবো। হ্যাঁ হোমওয়ার্ক স্যার রেডি করে রাখো। হ্যাঁ বলো। ঠিক আছে। স্যার কার ক্লাসটা কবে সেটা যদি জানতে পারতাম ভালো হতো। হ্যাঁ, ক্লাসটা হচ্ছে অমিত স্যারের ক্লাস হচ্ছে মঙ্গলবার, বাসুদেব স্যারের ক্লাস হচ্ছে বৃহস্পতিবার, আর আমার ক্লাস হচ্ছে শনিবার। ঠিক আছে, এটা হচ্ছে রুটিন, এইভাবেই চলে। এইবারে আমাদের কিছু সমস্যা ছিল, আমি একটুখানি এই বাইরে গেছিলাম কেরল, সেই কারণে আমি বিগত সপ্তাহে ক্লাস নিতে পারিনি, সেই কারণে অমিত স্যার অনেকগুলো ক্লাস নিয়েছে পরপর, সেই কারণে আমি আজকে ক্লাসটা নিলাম। হয়তো শনিবার দিনও আমি ক্লাস নিতে পারি, এখনো ঠিক হয়নি কে নেবে, হয়তো এই শনিবারও আমি ক্লাস নিতে পারি। ঠিক আছে, সেটা আমি জানিয়ে দেবো কথা বলে। ঠিক আছে, তো তোমরা চেষ্টা করো যে আজকে হ্যাঁ ক্লাসটা হয়ে যাওয়ার পরে কালকের মধ্যে এটা রেডি করে রাখতে, হোমওয়ার্কটা, যদি আমি শনিবার নিই হ্যাঁ তো। ঠিক আছে, আসতে পরের সপ্তাহ থেকে আশা করছি, নেক্সট উইক থেকে যেমন আমাদের রুটিন হয় সেভাবেই আমরা চলবো, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আহ, এই একটা ব্যাপার। আচ্ছা, এরপর আমরা একটু পরিচয়টা করে নিই। আজকে আর থাক, আজকে প্রথম দিন এতটাই থাক, আর পরের দিন থেকে শুরু করব। পরিচয়টা করে নিই। আমি একজনকে চিনতে পারছি, শ্রাবন্তী, তুমি তো আগের এতেও ছিলে কোর্সে, তাই না? স্যার একটা এক্সাম দিতে পারিনি, তাই জন্য সেকেন্ড লেভেলটা আবার করছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আমারটা তো দিয়েছিলে মনে হয়। হ্যাঁ স্যার, আপনারটা দিয়েছিলাম। আচ্ছা, ঠিক আছে, ভালো। স্যার এবারেও কি আচ্ছা, বাকি রেকর্ড করে পাঠাতে হবে? হ্যাঁ হ্যাঁ, এবার না মানে এবারেও কি রেকর্ড করে পাঠাতে হবে সেইটা জিজ্ঞেস করছি। না আগেরবার তো পাঠিয়েছিলে। আচ্ছা, আমি সেটা পরে বলে দেবো, ঠিক আছে, ওই বিষয়টা বলতে হবে। তার আগে আমি পরিচয়টা করে নিই। সবাই একটা করে একটু নিজের নাম আর কি কি করো একটু বলো, তাহলে সুবিধা হয়। মৌমিতা বলো। স্যার আমার নাম হচ্ছে মৌমিতা বাগচি। আমি একটা ছোট সংস্থায় কাজ করি আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সংস্কৃত ব্যাকগ্রাউন্ড আছে নাকি প্রথমবার সংস্কৃত? আমি ওই 6 মাসের ওই কোর্সটা করেছিলাম, যেটা ওই এর আগে পার্ট 1। আচ্ছা, মানে এখানেই যা শুরু হয়েছে, এর আগে কিছু ছিল না, তাই তো? হ্যাঁ, তার আচ্ছা আগে আচ্ছা, হচ্ছে আমি ঠিক ক্লাস 5-এ একটু সংস্কৃত শিখেছিলাম, তো ওই জন্য ভুলে গেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পাপড়ি বলো। স্যার, আমার নাম পাপড়ি দাস, আমি বাংলাদেশ থেকে, আমি একজন শিক্ষক। আর আমার সংস্কৃত ব্যাকগ্রাউন্ড একদম নেই বললেই চলে, লেখাপড়া করেছি গণিতে, এখানে লেভেল 1টা কমপ্লিট করে এখন 2তে আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ভালো। প্রিয়ন্ত বলো। আমার নাম প্রিয়ন্ত চক্রবর্তী, আমি বাংলাদেশের কুমিল্লা জেলায় থাকি। আমি অনার্স ফোর্থ ইয়ারের একজন স্টুডেন্ট। আর সংস্কৃত হচ্ছে রামকৃষ্ণ মিশনের মহারাজদের কাছে শিখেছি প্রথমে। আচ্ছা আচ্ছা, মানে কোন বিষয়ে তোমার পড়াশোনা পড়াশোনা হচ্ছে এখন? এগ্রিকালচারাল ইকোনমিক্স অনার্সে। এগ্রিকালচার ইকোনমিক্স, ভালো। প্রসারী। নমস্কার, আমার নাম প্রসারী ভট্টাচার্য সৃষ্টি। আমি বাংলাদেশে থাকি, কুমিল্লা জেলায়। আর আমি হচ্ছে অনার্স প্রথম বর্ষে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগে পড়ছি। সংস্কৃত ব্যাকগ্রাউন্ড, আমি চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন থেকে এর আগে হচ্ছে একটা কোর্স করেছি, আর এখানকার ফার্স্ট লেভেলটা করেছি। আচ্ছা আচ্ছা, খুব ভালো। চিত্রা বলো। স্যার আমি একদম মানে গৃহবধূ যাকে বলে, আমার সংস্কৃত ব্যাকগ্রাউন্ড বলতে আমরা স্কুলেতে 7-8 ওই সময় পড়েছিলাম, আর এই ফার্স্ট লেভেলটা পাশ করেছি আচ্ছা, এবং আমার বয়সও হয়েছে। হ্যাঁ আমি কণ্ঠস্বর শুনে বুঝতে পারছি, আর যথেষ্ট আমার থেকে আপনি। তবে আমি সবাইকে তুমি দিয়ে বলছি, কারণ শুধু শুধু ওই হ্যাঁ ক্লাসে হ্যাঁ, আপনি ঠিক তুমি আছে আমার নিজেরই ঠিক গুলিয়ে আছে। যাবে, সেজন্য আমি হ্যাঁ, সবাইকে ক্লাসে তুমি দিয়ে বলছি, ঠিক আছে? ওটাতে কেউ কিছু খারাপ স্যার মনে ইংরাজিতে তো করবেন না, ঠিক সবাই আছে? স্যার ইউ বলে তো সবাইকেই বুঝিয়ে যায় হ্যাঁ, ইংলিশে। ইংরেজিতে ইউ বলে সবাইকে হ্যাঁ, বোঝায়, বুঝিয়ে কিন্তু যায়। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে স্যার, হ্যাঁ ঠিক আছে। আর তাছাড়া স্যার আচ্ছা, আপনি টিচার, আপনি তো তুমি বলবেন। হ্যাঁ হ্যাঁ,
শুনতে পেলাম না। আপনি আমাদেরকে পড়াচ্ছেন স্যার, আপনি তুমি বলবেন। হ্যাঁ হ্যাঁ, ওইটাই নাহলে ওই কনফিউশন হয় যে কাকে আপনি কাকে তুমি, এই ধরনের। ঠিক আছে, তা আমি হচ্ছে, আমার নাম শুভদীপ দাস। বাকি যারা আগে যে স্যাররা ওই রকমই আমারও এখানেই এই বেদবিদ্যালয় এখানে প্রায় 9-10 বছর ধরে সংস্কৃতের সঙ্গে যুক্ত আছে। ক্লাস 9 থেকে সংস্কৃত পড়ছি, 9, 10, 11, 12 একটা এখানে স্কুল আছে বেলুড় মঠে, সেখানে পড়েছি। তারপরে বিএ এবং এমএও সংস্কৃতে ইউনিভার্সিটি থেকে, বিবেকানন্দ ইউনিভার্সিটি বেলুড় মঠ। এখন ওখানেই এমফিল করছি, এরপরে পিএইচডি করব। ঠিক আছে, এটাই আমার পরিচয়। হ্যাঁ, আচ্ছা, তো মোটামুটি পরিচয় পর্ব শেষ হলো। তো অনেকেই বাংলাদেশ থেকে আছে, এটা শুনে আমার খুব ভালো লাগলো। ঠিক আছে, খুবই ভালো, মানে ভালো লাগলো শুনে, আনন্দের একটা বিষয়। তো যারা বাংলাদেশ থেকে, তারা কোনো ভারতে এসেছো নাকি কখনো আসা হয়নি? মাঝে মাঝে যাওয়া হয়, ঠাকুর কৃপা করলে আমি মার্চের 5 তারিখে যাব। আচ্ছা, এলে অবশ্যই দেখা করো। হ্যাঁ, কারণ হ্যাঁ স্যার, সেটাই। হ্যাঁ অবশ্যই যারাই স্যার, যারাই বেলুড় যারাই মঠ আছো গেলে দেখা এখানে, হবে? সবাই যারা আছো। হ্যাঁ হ্যাঁ, বেলুড় মঠ গেলে দেখা হবে স্যার? অবশ্যই। আমি বেলুড় মঠেই থাকি, বেলুড় মঠের পাশাপাশি থাকি ওইখানেই। তো যখনই আসবে আচ্ছা অবশ্যই জানাবে, আমরা অবশ্যই দেখা করবো। ঠিক আছে, যেই তোমরা যারাই হ্যাঁ আসো না কেন, ঠিক আছে স্যার, অবশ্যই দেখা আমার বলবে প্ল্যান আমাদেরকে, আছে আমরা 2 দেখা থেকে করবো। 4 তারিখ থাকবো বেলুড় মঠে। হ্যাঁ হ্যাঁ, এই মার্চের 2 থেকে 4 তারিখ থাকবো, আশা করছি ঠাকুর যদি কৃপা করেন। আচ্ছা জানাবো ঠিক আছে, স্যার। এটা বলো, অবশ্যই আমাকে জানিও, আমি দেখা করবো। ঠিক হ্যাঁ আছে, আমরা হ্যাঁ সবাই হ্যাঁ স্যার। যারা আছি এখানে বেলুড়ে সবাই দেখা করবো, যারা আমরা আছি শিক্ষক মন্ডলীর মধ্যে। স্যার ঠিক আমি আছে। গিয়েছিলাম বেলুড় মঠে, ওই প্রীতম স্যার আর উত্তম স্যারের সঙ্গে দেখা করেছিলাম। আমি আচ্ছা বেলুড় আচ্ছা, মঠে আসলে যাই, মেধা ভবনে আর প্রজ্ঞা ভবনে যাই। ও আচ্ছা আচ্ছা, তাহলে আসলে অবশ্যই বলবে, দেখা করবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি ওই গীতা একটু শিখি আর এবারে লীলা প্রসঙ্গটাতেই ভর্তি হয়েছি। স্পিরিচুয়াল হেরিটেজের ক্লাস। হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা, ও তাহলে তো দেখা হয়ে যাবে, আমার তো ওখানে। হ্যাঁ, আমি ওই উত্তম স্যার আর প্রীতম স্যারের সঙ্গে দেখা করেছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো সবাই ছোট ছোট, আমার তো মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই। সন্তান হ্যাঁ, আমার সন্তান সম হ্যাঁ, সবাই। অনেকটাই আমরা। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক। আচ্ছা, আরেকটা যেটা বিষয় বলার, সেটা হচ্ছে, যেটা মনে করালো আমাকে এক্ষুনি, এই যে আমরা রামহ লিখতি মন্ত্রম, এই যে আমরা করলাম না 108টা বাক্য, এটা আমাদের একটা টাস্ক আছে কিন্তু এখানে একটা ছোট। আমরা এই যে 108টা বাক্য, প্রথম যে 108টা বাক্য করেছি, সেইটা আমরা কিন্তু 4 মিনিটের মধ্যে বলা অভ্যাস করব। আমাদের যখন এই কোর্সটা শেষ হবে, সেই কোর্সটা শেষ হওয়ার আগে, আমি এর আগেও 2টো কোর্সে এভাবেই করেছি, আর সবাই করেওছে, ম্যাক্সিমাম সবাই করে দিয়েছে। তো এই 108টা বাক্য 4 মিনিটের মধ্যে বলে আমাকে রেকর্ডিং করে পাঠাতে হবে। এটা একটা টাস্ক। আমি ক্লাসে মাঝে মাঝে জিজ্ঞাসা করবো সবাইকে, তোমাদের অভ্যাস করতে বলবো, সবাই বলবেও, আমি দেখবো কত সময় হচ্ছে। তো তোমাদের এটা মাথার মধ্যে রাখতে হবে যে আমাকে, আমার এই 3 মাস বা 4 মাসের যে কোর্সটা রয়েছে, সেই কোর্সটা যখন শেষ হবে, ফাইনাল যে এক্সাম হবে তার ঠিক আগে, কারণ ফাইনাল আমি যে এক্সামটা নিই, সেই এক্সামে একটা আমি কিছু মার্কস আমি এটার জন্য সরিয়ে রাখি। ধরো যদি 100 নম্বরের পরীক্ষা, তোমার 10 নাম্বার বা 15 নাম্বার এটার জন্যই থাকে, যে এই 4 মিনিটের মধ্যে সবাই করেছে কিনা, শুদ্ধ উচ্চারণ করে, শুদ্ধ মানে ভাবে বলে, ঠিকঠাক 4 মিনিটের মধ্যে ওটা করতে পারছে কিনা, এটার জন্য একটা কিন্তু নাম্বার থাকে। তো সেই কারণে সবাই যারা আছো, এটা মাথায় রাখো যে আমাদের এই রামাহ লিখতি মন্ত্রম থেকে রামাহ লিখিতবন্তঃ মন্ত্রান, এই যে 108টা বাক্য রয়েছে, সেই 108টা বাক্য কিন্তু 4 মিনিটের মধ্যে তোমাদের বলতেই হবে। ওটা বলতেই হবে, ঠিক আছে? ওটা রেকর্ডিং করে আমাকে পাঠাতে হবে, পার্সোনালি বা হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। ঠিক আছে, তো এটা একটু মাথায় রেখো। ঠিক আছে, আমি মাঝে মাঝেই যাকে খুশি র্যান্ডামলি ক্লাসে জিজ্ঞাসা করতে পারি যে আজকে তুমি বলো এই 108টা বাক্য সেট বলো, কতটা কি হয়েছে দেখি। তো সেইভাবে স্মুথলি, মানে মানে বুঝতে পারছো, 4 মিনিটের মধ্যে, মানে কিন্তু ওই ভেবে চিনতে রামাহ লিখতি মন্ত্রম, তারপরে 2 মিনিট ভাবলাম রামাহ লিখতি মন্ত্র, এরকম কিন্তু হবে না। ফ্লুয়েন্টলি কিন্তু তুমি যদি একদম কন্টিনিউয়াস না বলে যাও 108টা বাক্য, তাহলে কিন্তু তোমার ওই 4 মিনিটের মধ্যে তুমি কখনোই করতে পারবে না, এটা সম্ভবই নয়। ঠিক আছে, সেই কারণে সেই রকমই অভ্যাসটা করতে হবে। মানে তোমাদের ডেমো দিয়ে এরকম ধরনের ব্যাপারটা হবে
रामः लिखति मन्त्रं रामः लिखति मन्त्रो रामः लिखति मन्त्रं रामो लिखतः मन्त्रं रामो लिखतः मन्त्रो रामो लिखतः मन्त्रं रामाः लिखन्ति मन्त्रं रामाः लिखन्ति मन्त्रो रामाः लिखन्ति मन्त्रान् रामः लिखति कलमेन रामः लिखति कलमाभ्यां रामः लिखति कलमैः रामो लिखतः कलमेन रामो लिखतः कलमाभ्यां रामो लिखतः कलमैः রামাহ লিখন্তি কলমেন রামাহ লিখন্তি কলমাভ্যাম রামাহ লিখন্তি কলমৈঃ। এইভাবে কিন্তু কন্টিনিউয়াসলি 108টা বাক্য হবে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু করতে হবে। এটা এটা কারণ আছে। এইটা যখন তুমি বারবার অভ্যাস করবে না, বারবার যখন এই স্পিডটা যখন হবে, তখন অটোমেটিক্যালি তোমার মনে না মাথার মধ্যে একটা ফ্লুয়েন্সি চলে আসবে। তোমার খুব সুবিধা হবে পরের বাক্য, অন্য কোনো বাক্য এই ধাঁচে ফেলতে সুবিধা। এটা একটা ধাঁচ তো, রামহ লিখতি মানে এটা একটা ধাঁচ। এই ধাঁচে অন্যান্য আমাদের শব্দগুলো ফেলে বাক্যগুলো বের করে আনতে হবে। এটা ছাঁচ টাইপের। ছাঁচ যেমন হয়, ওখানে ছাঁচ থাকে, তার মধ্যে মাটি ফেলে একটা আমি প্রতিমার মুখ বা কিছু বানিয়ে আনছি, আউটপুট আনছি, সেইভাবে এটা ছাঁচ টাইপের। তো এইটা যখন মাথার মধ্যে ঠিক ভালোভাবে বসে যাবে, তখন তুমি যে কোনো শব্দ ওই জায়গাগুলো ফেলে দিয়ে একটা বাক্য তুমি ওখান থেকে তুলে আনতে পারো, কোনো ভুল হবে না ওখানে। সেই কারণে এটা খুবই দরকারি। মানে আমাদের যে মহারাজ বা যিনি আমাদের এটা শিখিয়েছেন, উনি এভাবেই আমাদের বলেছেন, আমরা এভাবে করেওছি। তো সেই কারণে তোমাদেরও কিন্তু এটা করতে হবে। ঠিক আছে, এইটাকে 4 মিনিটের মধ্যে বলতেই হবে এই কোর্স শেষ হওয়ার আগে। ঠিক আছে, তার জন্য সবাই যেমন অভ্যাস করার, যেমন প্রস্তুতি নেওয়ার নাও। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, বুঝেছি, কিন্তু কতটা পারবো স্যার বলতে পারছি না। চেষ্টা করো, অবশ্যই হবে। তোমার মধ্যে একজন আগের সেমিস্টারে ছিল, মানে আগের কোর্সে ছিল, সেও বলছিল পারবো না, কিন্তু শেষে গিয়ে ঠিক করে দিয়েছে 4 মিনিটের মধ্যে। পুরো কোর্সটা বলে বলে গেল হবে না হবে না, মনে হচ্ছে অনেকটা হবে আমার না হবে বয়স না, পারবো হয়েছে, না। সবার থেকেই বড়। হতে পারে, অসুবিধা কিছু নেই, শেখার তো কোনো বয়স নেই। ভালোবাসা থেকেই পড়ি আর কি, ভালো লাগে তাই পড়ি। ওই ভালোবাসা থেকে যখন পড়ো অবশ্যই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, হয়ে যাবে, ঠিক কোনো আছে, অসুবিধা নেই। যতটা পারো চেষ্টা করো। ঠিক আছে, তারপরে হ্যাঁ না হ্যাঁ, হলে সেটা ঠিক কোনো আছে, প্রবলেম নেই, যতটা পারো চেষ্টা করো। ঠিক আচ্ছা, আছে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আজকে আমি ক্লাসটা একটু শেষ করছি এখানে, আমার একটু অন্য কাজ আছে। আর পরের দিন থেকে আমরা একদম শুরু করব ভালোভাবে। তা পরের দিন কিন্তু তোমরা কিন্তু শনিবার ক্লাস হবে এটা ভেবে নিয়েই কিন্তু এই মিত্র ফল শব্দ আর লকা শব্দ এই দুটো কিন্তু মুখস্থ করে নাও। আমি অষ্টাধ্যায়ী.com এ একটা পাঠিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপে। আর পারলে আমি এই দুটো শব্দের স্ক্রিনশট তুলেও গ্রুপে দিয়ে দিচ্ছি, যাতে সুবিধে হয়। হ্যাঁ স্যার, তোমরা হ্যাঁ একটু, স্যার, হ্যাঁ, হ্যাঁ এটা দিলে তোমরা ভালো হবে। অবশ্যই, হ্যাঁ তোমরা এটা দুটো অবশ্যই মুখস্থ করে আসবে, তাহলে আমরা পরের দিন ক্লাসে সেইভাবে অভ্যাস শুরু করতে পারবো। ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, আর কারো কোনো আজকে যা বিষয়ে যা হলো, কোনো এই বিষয়ে কোনো প্রশ্ন রয়েছে তো বলতে পারো, না হলে ক্লাসটা আমি শেষ করব। ঠিক আছে, আশা করি কারো কোনো প্রশ্ন নেই। তাহলে আমি আজকে ক্লাস এখানে শেষ করছি। ঠিক আছে, ও শুভরাত্রি স্যার। হ্যাঁ, শুভরাত্রি। ও আচ্ছা, ঠিক, আপনি মন্ত্র, ঠিক আছে, ঠিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। নমস্কার স্যার, শুভরাত্রি।